আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরাইন ছিল। রর মাধ্যমে এই কাজটা তারা বাস্তবায়ন করার জন্য বহুদিন চেষ্টা করছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা। তারা যে জন্য যুদ্ধ করেছে, আমাদের গোলা বারুদ দিয়েছে, সেই গোলা বারুদ তো তারা পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে নিয়েছে। ৯৬,০০০ সৈন্যদের গোলা বারুদ তো তারাই নিয়েছে। আপনাদেরকে এটাই অনুরোধ করব, ১৯৭১ সালের সাথে ২০২৪ সাল মিশাইয়েন না। ২০২৪ সাল ছিল একটা জিনিস, আর ওটা ছিল রক্তক্ষয়ী একটা মুক্তিযুদ্ধ, ৯ মাসের মুক্তিযুদ্ধ, দুইটা এক সমান না। ৩০ তারিখ আবার আর একটা ঘোষণা হয়। তখন জিয়াউর রহমান আর আমি রেডিও স্টেশনে গেলাম এবং ওখানে বলা হলো, I declare myself as a commander-in-chief of liberation forces and hand over the power to Sheikh Mujibur Rahman. শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করা হলো। তিনি প্রধান সেনাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। ওখান থেকে আসার পর ওনাকে বললাম, সবকিছু ভালো, আপনি দিক নির্দেশনা জাতিকে দিয়ে দিলেন, বিদেশিরাও জানা গেল, সকল বেঙ্গল রেজিমেন্ট জানলো, ইপিআর জানলো, পুলিশে জানলো, ছাত্র জনতা জানলো, বাংলাদেশের জনগণ জানলো, কিন্তু অস্ত্র কোথায়, গোলা বারুদ কোথায়? আমাদের যে অস্ত্র গোলা বারুদ আছে, ১-২ দিনের বেশি তো যুদ্ধ করা যাবে না। তিনি বলেন যে কি করা যায়? আপনাকে আমি 2টা হাফ টন ট্রাক দেব, 30 জন স্ট্রং সোলজার দেব, আপনি এগুলি নিয়ে রামগড় চলে যান, ভারতের সাথে যোগাযোগ করেন, বিএসএফ এর সাথে যোগাযোগ করে প্রাথমিক পর্যায়ে অন্তত 303 গুলি আমাদের জন্য ব্যবস্থা করেন, ওয়্যারলেস সেটের ব্যবস্থা করেন। তিনি রামগড়ে আসলেন। রামগড় পোস্ট অফিসের দোতলায় তিনি থাকতেন। এর আগের থেকে আরো একজন অফিসার, তিনি নিজের জায়গা থেকে পলায়ে ওই জায়গায় আশ্রয় নিয়েছিলেন, আমি এখন নাম বলতে চাই না। যে রহমান সাহেব ওখানে থেকে বিএসএফ এর সাথে ধ্যান দরবার করে কিছু গোলা বারুদের ব্যবস্থা করেছিল, অস্ত্রের ব্যবস্থা করেছিল, 2টা ওয়্যারলেস সেটের ব্যবস্থা করেছিল। একটা ওয়্যারলেস সেট ছিল ওনার সাথে, আর একটা ওয়্যারলেস সেট ছিল আমার সাথে। তারপর তো যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলি যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম, প্রায় 12টা যুদ্ধে অংশগ্রহণ করলাম। সর্বশেষ যুদ্ধ আমি করেছি চাঁদগাজিতে। পাকিস্তানের একটা ব্রিগেড ছিল আমার উল্টো দিকে, একটা ব্রিগেডের সাথে সারাদিন আমি যুদ্ধ করি। আমার অনেক লোক হতাহত হয়েছিল। আমি বিশেষ করে চাঁদগাজি যুদ্ধ এবং মিরেশ্বরী যুদ্ধের জন্য বীর বিক্রম খেতাব পাই। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা 2জন অফিসারের খেতাব পেয়েছিলাম এবং 2জনেই অরিজিনাল 4 বেঙ্গলের। আমি, আমার ইমিডিয়েট জুনিয়র আব্দুল গফফার হালদার এরশাদের মন্ত্রী ছিল। মুক্তিযুদ্ধের সময় অন্য কোন অফিসার খেতাব পায় নাই, বাকিরা খেতাব পেয়েছে 1972 সালের মার্চ মাসে সবাই। সুতরাং আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে অনেকগুলি একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে করেছিলাম। সর্বপ্রথম বিদ্রোহ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার জন্য পরামর্শ দিই। এটা লিখিত ডকুমেন্ট আছে আমার কাছে। এই না যে আমি মুখে বলতেছি। বিএনপির যদি কেউ দেখতে চায়, আপনার আমার বাসায় আসেন, অরিজিনাল ডকুমেন্টগুলি দেখাই দেবো, যেগুলি 1972-73-তে লেগেছে, ওগুলি আমার কাছে। আর্মি হেডকোয়ার্টার আমি এই ডকুমেন্টগুলি রাখিনি, আমি নিয়ে আসছিলাম। আমরা অপরিকল্পিতভাবে বিদ্রোহ করি নাই। আমাদের বিদ্রোহ ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আমরা জানতাম আমাদের জনগণ প্রস্তুত আছে, রাজনৈতিক দলের নেতারা প্রস্তুত নাই, এটা আমাদের কাছে পরিষ্কার ছিল। ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরাইন ছিল। রর মাধ্যমে এই কাজটা তারা বাস্তবায়ন করার জন্য বহুদিন চেষ্টা করছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা।
এইখানে আসে আমাদের এক জায়গায় মিলন হলো। সমগ্র 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদেরকে নষ্ট নাবুদ করলো মুক্তিযোদ্ধারা। পাকিস্তানিরা যখন ক্লান্ত পরিশ্রান্ত পলাচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, যুদ্ধক্ষেত্র থেকে, তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে 2 ডিসেম্বর অল আউট যুদ্ধ ঘোষণা করলো। তখন দেখলো যে যুদ্ধ করতে হবে না, শুধু সামনের দিকে আগায় গেলেই পাকিস্তানিরা পলায় যাবে। আসলে তাই হয়েছিল। আমরা 14 তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে 1st বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে সিলেট শহর মুক্ত করি। 8ম বেঙ্গল রেজিমেন্ট মৌলভীবাজার মুক্ত করে। আমাদের এই ক্রেডিট না দেওয়ার জন্য, অর্থাৎ আমরা যে কাজটা করেছি এইটার সুনাম আমাদেরকে না দেওয়ার জন্য ইন্ডিয়ান সেনাবাহিনীর সদস্যদেরকে রাত্রের অন্ধকারে 14 তারিখ রাত্রে সিলেট শহরে অবতরণ করাইছিল। এটা বুঝতে পারেন তাদের কত দূরভিসন্ধি ছিল। সিলেট শহরে আমার চোখের সামনে ভারত থেকে ডিসিএসপি আসছিল, অর্থাৎ এটা পুরো টেক ওভার করা তাদের পরিকল্পনা ছিল। আমরা কিন্তু সেই পরিকল্পনা তাদের নস্যাৎ করে দিয়েছিলাম। জিয়াউর রহমান সাহেব এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে আমরা দখল করে নিলাম। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট দখল করার জন্য 8ম বেঙ্গল রেজিমেন্টকে আমরা পাঠিয়ে দিলাম। কোনো ক্যান্টনমেন্ট একটা সুতো তারা রাখে নাই। গোলা বারুদ, গাড়ি ঘোড়া, ফার্নিচার, এমনকি সোফা সেট পর্যন্ত, চেয়ার পর্যন্ত তারা ভারতে নিয়ে গেছিল। সুতরাং তারা যে জন্য যুদ্ধ করেছে, আমাদের গোলা বারুদ দিয়েছে, সেই গোলা বারুদ তো তারা পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে নিয়ে নিয়েছে। 96,000 সৈন্যদের গোলা বারুদ তো তারাই নিয়েছে। আমাদের যা দিয়েছে তার থেকে 5 গুণ বেশি তারা পাকিস্তানিদের হাত থেকে পেয়েছে। সুতরাং তাদের কাছে এত কৃতজ্ঞ হওয়া, নম করার কোনো কারণ নাই। আসেন হাসিনার কথায়। হাসিনা তো ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আসছিল। আসার পরে 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলো চট্টগ্রামে, আর হাসিনা সাজেদা চৌধুরীকে নিয়ে ভারতে পলায়ন করছিল, ধরা পড়লো আগরতলা বর্ডারে। তো তুমি কেন পলাচ্ছিলা? নিহত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই যে বলে না, চোরের মনে গুদগুতি। তুমি যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? তুমি এটার সাথে জড়িত ছিল। তুমি শেখ হাসিনা বাংলাদেশে আসছিলা তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের খেদমত করার জন্য না। তুমি গত 15 বছরে আমাদেরকে ধ্বংস করে দিয়েছ, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মনুষ্যত্বভাবে। চতুর্দিকে আর্মিকে কৃপল করে দিয়েছ, এয়ারফোর্সকে কৃপল করে দিয়েছ, নেভিকে কৃপল করে দিয়েছ, পুলিশকে ধ্বংস করে দিয়েছ। কোনো প্রতিষ্ঠান তুমি রাখো নাই। কারণ তোমার বাপ দেশ শাসন করার জন্য কি করেছিল? দেশকে দ্বিধা বিভক্ত করেছিল। রাজাকার, আল বদর এবং মুক্তিযুদ্ধ। সামরিক বাহিনীকে শাসন করার জন্য রক্ষী বাহিনী খাড়া করেছিল। আর তুমি কি করেছো? জাহানারা ইমামকে দিয়ে আবার একই করলো, গাদানি কমিটি আর পাদানি কমিটি করে আবার জাতিকে বিভক্ত করলো। জামাতের নেতাদেরকে ফাঁসি দিল। তারপরেও বলে যে রাজাকার রাজাকার। এখন কোথায় রাজাকার? এখন তো ছাত্ররা রাজাকার হয়ে গেছে। ওরা বললো না আমরা কারা, তোমরা কারা, রাজাকার রাজাকার। হাসিনা শেষ পর্যন্ত কোথায় আশ্রয় নিল? যে ভারত 15 বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিল নববধূ রূপে। তাকে টেলিফোনও দিয়েছে, টেলিভিশনও দিয়েছে। মোদী সাহেবকে বলবো আপনারও বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, নববধূর ফাঁদে পড়েন না, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না।
নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। তবে আপনার জন্য ভালো হবে এই বুড়িকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন। বাংলাদেশের জনগণ, আমরা মুসলমান, আমরা কৃতজ্ঞ জাতি, আমরা অকৃতজ্ঞ জাতি না। যে যখন আমাদেরকে যা উপকার করেছে আমরা তাদের সেই উপকারের কথা স্মরণ করি, না হলে এটা মুসলমান থাকবে না। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যে উপকার করা, এটা আমাদেরকে আমাদের ধর্ম শিক্ষা দেয়। আমরা আপনাদের বিরুদ্ধে না, আপনাদের সেভেন সিস্টারও চাই না, আর এখানে চিকেন নেকো আমরা চাই না। আমরা চাই আমাদের দেশটাকে নিয়ে শান্তি থাকতে। আপনি আমাদের দেশটাকে নিয়ে হস্তক্ষেপ করবেন না। আপনার কিছু ছাগল প্রত্যেক দিন ইউটিউব ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, তাদেরকে বন্ধ করেন। আসল সত্যটা দেখেন, বাংলাদেশে হিন্দুরা যে পজিশনে আছে পৃথিবীর কোনোখানে নাই। কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে, কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে সেটা দেখেন। ভারতে 1 বা 10% মুসলমান চাকরি করে, 30 কোটি মুসলমান আছে, 1/4 মুসলমান। তাহলে 1/4 চাকরি হওয়ার কথা, 25% চাকরি হওয়ার কথা, কিন্তু সেটা তো নাই। কিন্তু আমাদের এখানে 5% চাকরি হওয়ার কথা, সেখানে আছে 30% চাকরি, 35% চাকরি। আমরা কারো প্রতি অন্যায় করি না। আমরা চাই মেরিটসের উপরে প্রত্যেক জায়গায় চাকরি পাক। ভারতও তাদের পথ পরিবর্তন করবেন। প্রধান উপদেষ্টা মহোদয়কেও বলবো, চুপুর উপরে ভরসা করলে বিপদে পড়বে। এটা হলো হাসিনার ছায়া। সবচেয়ে দুর্নীতিবাদ একজন লোক, যে রাষ্ট্রপতি হিসাবে সিনেমা উদ্বোধন করতে যায়, তার স্ট্যান্ডার্ডটা কি? একজন প্রডিউসারের উপরে তো না, সে তো হলো একজন সিনেমা প্রডিউসার। তাকে কি করে রাষ্ট্রপতি বানান? এটা তো হাসিনা বানিয়েছিল অন্য কারণে। হাসিনার দরকার ছিল যে একটা পাঁচাটা লোক। আমাদের তো পাঁচাটা লোকের দরকার নাই, আমাদের দরকার হলো 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো লোক। আশা করি প্রধান উপদেষ্টা আরো বিপদে পড়ার আগে এই সত্যটা উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আরো অনেক কিছু বলার ছিল, সময় নাই। আপনাদেরকে এটাই অনুরোধ করব, 1971 সালের সাথে 2024 সাল মিশাইয়েন না। 2024 সাল ছিল একটা জিনিস, আর ওটা ছিল রক্তক্ষয়ী একটা মুক্তিযুদ্ধ, 9 মাসের মুক্তিযুদ্ধ। দুইটা এক সমান না। একটা ছিল 15 দিনের, একটা ছিল 9 মাসের। একটাতে ছিল 3 লক্ষ লোক মৃত শহীদ হয়েছে, আর একটাতে মাত্র 1,500 লোক শহীদ হয়েছে। সুতরাং দুটোটা জিনিস একসাথে দেখার কোনো অবকাশ নেই। তবে কোনোটাকে খাটো করে দেখার অবকাশ নেই। বাংলাদেশের মানুষ জুলাই আগস্টে যেভাবে ঘর থেকে বেরিয়ে আসছে, এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। এটা কিন্তু বর্তমান সরকারের জন্য আসে নাই, হাসিনার থেকে দেশ মুক্ত করার জন্য আসছিল। বর্তমান সরকারে যারা আছে তারা মনে করে, বা যারা ছাত্ররা আছে তারা মনে করে বাংলাদেশের বোধহয় কোটি কোটি জনগণ তাদের সমর্থনে আসছিল। না, এই বুড়োই রাক্ষসীর কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আসছিল রাস্তা। এটাই হলো বাস্তবতা। আপনাদের সবাইকে ধন্যবাদ।